আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও, জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় সংসদ অধিবেশন কক্ষে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। একটি ভোটের ব্যালট বাক্সে জমা পড়া প্রতিটি কাগজ নির্ধারণ করছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের ভাগ্য। আগে থেকেই ফলাফল নিশ্চিত, তবু নিয়ম রক্ষার এক বিশাল আনুষ্ঠানিকতা, যেখানে দেখা গেল মোট 255টি ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পেলেন 88টি ভোট। বাংলাদেশের 23তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এই নাটকীয়তার আড়ালেই রয়ে গেল এক বড় রহস্য। বিএনপির মির্জা আব্বাস, স্বতন্ত্র রুমিন ফারহানা, জামায়াতের গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হোসেন কেন ভোটদান থেকে বিরত থাকলেন? দেশে আজকে অন্যরকম একটি নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন বিরোধী দল এবং সরকারি দল সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। ব্যতিক্রমী নির্বাচন কেমন? যেমন এই নির্বাচন ফলাফল আগে থেকে সবই জানা। নির্বাচনের ফলাফল কি হবে, রাষ্ট্রপতি কে হবে, কি কতটি ভোট পাবে, সে ফলাফল আগেই জানা। কিন্তু আজকে সারাদিন যা হয়েছে, 20 আগস্ট সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা ভোট দিয়েছেন, এটা সবকিছু একটা ফর্মালিটি জাস্ট। নগরের জাঁকজমকপূর্ণ সংসদ ভবনে যখন 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স সিলগালা করা হচ্ছিল, ঠিক তখনই নিশ্চিত হয়ে যায় এক অবিশ্বাস্য সত্যি। রাজপথের লড়াকু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বঙ্গভবনের নতুন অধিপতি। আজকের এই দিনটি বাংলাদেশের গত 35 বছরের রাজনৈতিক ইতিহাসকে পাল্টে দিয়েছে। মন্ত্রীপাড়া থেকে ছাগল চুরি করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। এর আগে আমরা শুনেছি যে সে যে সময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করত, আমাদের জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে, সেই সময় অপকর্মের দায়ে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কৃত হয়েছিল। এখন প্রত্যেকদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টাপাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। ইলিয়াস ভাইয়ের কাছে এই যে নুরু পাগলা, বিকাশ নূর আর এই যে ডলি টানা 15 দিন রাত কাটাইছে না, এই সুয়ার নূর যেরকম চোর বাটপার নিমু খারাম, ঠিক সেই রকমই লুচ্চা। শেখ মুজিবুর রহমানের পরে সবচাইতে বড় নেতা বাংলাদেশে জন্ম নিয়েছে বিপি নুরুল হক নূর, এই দাবি করেছেন নূরের পিতা। নুরুল হক নূরকে বাড়ি ভাড়া দেবে, সে নিজের জুতা দিয়ে নিজের কপালে বাড়ি দিতে হবে এক সময়, যে আমি কি ভুল করলাম। এই নুরা পাগলা তো এখন নিজেই নিজের বাড়ির মালিক হয়ে গেছে। দিন এটাই শেষ না নুরু, তোমার কপালে ওই আগে যেরকম খাইতে না, ওই জিনিস তোমার কপালে আরো বহুত আছে। ওই যে গলা চিপার লোকজনই তোমারে খাইয়ে দিবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন, তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। পুরো সংসদ জুড়ে তীব্র উত্তেজনা। একটি ভোটের ব্যালট বাক্সে জমা পড়া প্রতিটি কাগজ নির্ধারণ করছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের ভাগ্য। আগে থেকেই ফলাফল নিশ্চিত, তবু নিয়ম রক্ষার এক বিশাল আনুষ্ঠানিকতা, যেখানে দেখা গেল মোট 255টি ভোট পেয়ে বিজয়ের হাসি হাসলেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পেলেন 88টি ভোট। বাংলাদেশের 23তম রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু এই নাটকীয়তার আড়ালেই রয়ে গেল এক বড় রহস্য। বিএনপির মির্জা আব্বাস, স্বতন্ত্র রুমিন ফারহানা, জামায়াতের গাজী নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হোসেন কেন ভোটদান থেকে বিরত থাকলেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির অবস্থান রাষ্ট্রের সবার উপরে। তিনি দেশের 1 নম্বর নাগরিক, অর্থাৎ হেড অব স্টেট। অথচ বাস্তবে তাকে খুব একটা সিদ্ধান্তমূলক ভূমিকায় দেখা যায় না। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, বাংলাদেশের সাংবিধানিক নিয়মে একজন রাষ্ট্রপতির ক্ষমতা আসলে কতটুকু?
তিনি কি শুধুই এক আলংকারিক প্রধান, নাকি তার হাতেও লুকিয়ে আছে ক্ষমতার বিশাল চাবিকাঠি? বাংলাদেশের শাসন ব্যবস্থা মূলত ব্রিটিশ সংসদীয় পদ্ধতির আদলে গড়ে উঠেছে। যুক্তরাজ্যে যেমন রাজা বা রানীর নামে রাষ্ট্র চললেও মূল ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর হাতে, বাংলাদেশেও রাষ্ট্রপতির ভূমিকা অনেকটাই একই রকম। তবে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতিকে একটি বিশেষ ও স্বাধীন ক্ষমতা দিয়েছে। সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার প্রায় সব দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। কিন্তু এর মাঝে রয়েছে দুটি ব্যতিক্রম, যেখানে প্রধানমন্ত্রীকে কোনো পরামর্শ দেওয়ার বা হস্তক্ষেপ করার অধিকার দেওয়া হয়নি। এই বিশেষ দুটি ক্ষমতা হল: ১. সংবিধানের ৫৬-র ৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ। দ্বিতীয়ত, সংবিধানের ৯৫-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ। অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলেই প্রধানমন্ত্রীর সবুজ সংকেত ছাড়া নিজের স্বাধীন সিদ্ধান্ত প্রয়োগ করতে পারেন। সংবিধানে স্পষ্ট বলা আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা তা দেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে প্রশ্ন তোলা যাবে না। তবে প্রশ্ন ওঠে, ১৯৯১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে কোনো রাষ্ট্রপতি কি সত্যিই সরকারের সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নেওয়ার দুঃসাহস দেখাতে পেরেছেন? ইতিহাস বলছে উত্তর হলো হ্যাঁ, পেরেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। তিনি স্রেফ রাবার স্ট্যাম্প হয়ে থাকতে অস্বীকার করেছিলেন। ১৯৯৯ সালে বিতর্কিত জননিরাপত্তা বিলে স্বাক্ষর করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, জানিয়ে সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তার তৈরি হয়েছিল চরম দূরত্ব। একইভাবে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হন প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। রাষ্ট্রপতির বাণীতে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ না করা এবং পিএসসি চেয়ারম্যানের নিয়োগ ফাইলে স্বাক্ষর না করে ফেরত পাঠানোর মতো সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এই ইতিহাসগুলো প্রমাণ করে বাংলাদেশের রাষ্ট্রপতি চাইলে সাংবিধানিকভাবে দ্বিমত পোষণ করতেই পারেন, যদিও তার খেসারত দিতে হয় রাজনৈতিকভাবে। বাংলাদেশের শাসন ব্যবস্থার ইতিহাস কিন্তু চিরকাল এমন আলংকারিক ছিল না। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের সূচনা থেকে ১৯৭৫ সালের বাকশাল গঠন পর্যন্ত দেশ চলেছে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায়। পরবর্তীতে সামরিক অভ্যুত্থান, ১৯৭৭ সালে জিয়াউর রহমান এবং ১৯৮২ সালে হুসেইন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখলের পর ১৯৯০ সাল পর্যন্ত পুরো দেশ পরিচালিত হয়েছে রাষ্ট্রপতি শাসিত একচ্ছত্র ক্ষমতায়। ১৯৯০-এর গণ অভ্যুত্থানের পর ১৯৯১ সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে ফিরিয়ে আনা হয় সংসদীয় গণতন্ত্র। উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে এক ধরনের ভারসাম্য আনা। কিন্তু বাস্তবে সব প্রশাসনিক ও নির্বাহী ক্ষমতা চলে যায় প্রধানমন্ত্রীর হাতে, আর রাষ্ট্রপতির পদটি পরিণত হয় এক আলংকারিক ভবনে। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর জুলাই সনদে আবারও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংস্কার করার কথা বলা হলেও তা না করেই এবার রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়েছে। যদিও সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে যে কোনো আদালতের দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষমা প্রদর্শন বা দণ্ড মওকুফ করার বিশাল ক্ষমতা দেওয়া হয়েছে, তবুও দিন শেষে তা প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বাস্তবায়ন করা কঠিন। এদিকে সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে কয়েকজন সংসদ সদস্যের বিরোধ থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার অনুপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল। রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনদের একাংশের মতে রুমিন ফারহানার ভোট না দেওয়া নিয়ে সবচেয়ে বেশি কানাঘুষা চলছে, কারণ মির্জা আব্বাস অসুস্থ। দলের মধ্যকার মনোনয়ন পাওয়া বা না পাওয়া কেন্দ্রিক ব্যক্তিগত ক্ষোভ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতির একজন অন্যতম প্রবীণ ও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি সরাসরি রাজনীতিতে আত্মনিয়োগ করেন এবং বিএনপির রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে পূর্ণাঙ্গভাবে আসার আগে তিনি ঢাকা কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করেছেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। 1992 সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং তৃণমূল পর্যায় থেকে দলকে সংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হন। বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালীন তার বস অর্থাৎ পূর্ণমন্ত্রী ছিলেন জামায়াতের মতিউর রহমান নিজামী। দীর্ঘ সময় বিএনপির যুগ্ম মহাসচিব এবং অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং 2016 সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর নির্ভর করছে অনেক কিছু, বিশেষ করে আগামীর নির্বাচনে নিরপেক্ষতা, আওয়ামী লীগের পুনর্বাসন এবং ভবিষ্যতে সামরিক শাসন জারি হবে কিনা তার পুরোপুরি এখতিয়ার এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করা আজও বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় অনিষ্পন্ন প্রশ্ন। ক্ষমতার এই খেলায় রাষ্ট্রপতি কি কেবল এক অলংকারিক প্রধান হয়ে থাকবেন, নাকি সংবিধানের ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে গড়ে তুলবেন এক নতুন দৃষ্টান্ত, সেটি দেখার বিষয়। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। ক্যালেন্ডারের পাতা বলছে আজ 20 আগস্ট 2026, কিন্তু ক্ষমতার ভেতরের দুনিয়ায় আজ কেবল একটা তারিখ বদলায়নি, বদলে গেছে একটা আস্ত যুগ। আজ বিকেলে শেরেবাংলা নগরের জাঁকজমকপূর্ণ সংসদ ভবনে যখন 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স সিলগালা করা হচ্ছিল, ঠিক তখনই নিশ্চিত হয়ে যায় এক অবিশ্বাস্য সত্যি। রাজপথের লড়াকু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বঙ্গভবনের নতুন অধিপতি। আজকের এই দিনটি বাংলাদেশের গত 35 বছরের রাজনৈতিক ইতিহাসকে পাল্টে দিয়েছে। দীর্ঘ 35 বছর পর এই প্রথম আমাদের দেশে রাষ্ট্রপতি পদে সরাসরি হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধ দেখল মানুষ। তবে গল্পটা অন্য জায়গায়। যেতে চাই ঠিক 24 ঘন্টা আগে, 19 আগস্টের মধ্যরাত। হেয়ার রোডের সরকারি বাসভবনে দেখা গেছে এক আবেগঘন দৃশ্য। দীর্ঘ 16 বছর ধরে একটা রাজনৈতিক দলের হাল ধরে রাখা একজন মানুষ কাঁদছিলেন। অশ্রুসিক্ত চোখে তিনি তার প্রিয় দল বিএনপি থেকে আজীবনের জন্য বিদায় নিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থিয়েটারের মঞ্চ কাঁপানো এক নায়ক কিভাবে রাষ্ট্রনায়ক হলেন, চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। সময়টা 1960-এর দশক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক মেধাবী ছাত্র, লম্বা, ফর্সা, পরিপাটি চুল। তখন ঢাকার নাট্যপাড়ায় তার তুমুল নামডাক। ক্যাম্পাসে পড়াশোনার চেয়ে তার অভিনয়ের সুখ্যাতি বেশি। থিয়েটারের মঞ্চে তিনি যখন নামতেন, হল ভর্তি মানুষের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যেত, এতটাই জনপ্রিয় ছিলেন তিনি। আজকের দিনে আমরা যার কণ্ঠে কড়া রাজনৈতিক ভাষণ শুনি, তিনি কিন্তু তরুণ বয়সে ঢাকার মঞ্চে দাপিয়ে বেড়াতেন কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের পাশে দাঁড়িয়ে। বিখ্যাত নবাব সিরাজউদ্দৌলা নাটকে আনোয়ার হোসেনের ছায়ার মতো পাশে থাকতেন এই তরুণ। ঢাকাই সিনেমার হার্টথ্রব হিরো রহমানের সাথেও ছিল তার গভীর বন্ধুত্ব। নাটক লিখতেন, পরিচালনাও করতেন। কিন্তু নিয়তির চাকা ঘুরল অন্যদিকে। বিসিএস শিক্ষা ক্যাডার পাশ করে তিনি হয়ে গেলেন সরকারি কলেজের অর্থনীতির শান্ত এক অধ্যাপক। ঠাকুরগাঁওয়ের মানুষ তাকে একজন নিখাদ ভদ্র স্যার হিসেবেই চিনত। কিন্তু তার রক্তে শান্ত থাকার নিয়ম ছিল না। 1971 সালের মুক্তিযুদ্ধে তার আপন চাচা উইং কমান্ডার এসআর মির্জা ছিলেন প্রবাসী মুজিবনগর সরকারের যুব ক্যাম্পের প্রধান ডিরেক্টর। মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার মূল কারিগর ছিল তার নিজের পরিবার। আর তাই অধ্যাপক ফখরুলকে শেষ পর্যন্ত রাজনীতির মাঠে নামতেই হলো। তবে 1988 সালে তিনি যখন প্রথমবার ভোটে জিতে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হন, তখন তার পকেটে কিন্তু ধানের শীষের কোনো প্রতীক ছিল না। তিনি জিতেছিলেন সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে, নিজের ব্যক্তিগত ইমেজের জোরে। এবার আসি 2026-এর আগস্টে। জাতীয় সংসদে মোট আসন 349টি। এর মধ্যে ক্ষমতাসীন বিএনপির নিজেদেরই আছে 247 জন সংসদ সদস্য। তাই সংখ্যার এই সাধারণ অঙ্কেই মির্জা ফখরুলের বিজয় দুপুরের মধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু জামায়াত কেন শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থী দিয়ে এই লড়াইকে জিয়ে রাখলো? অনেকে বলছেন এটি আসলে আগামী জাতীয় নির্বাচনের আগে মাঠের প্রধান দুই শক্তির এক গভীর বুদ্ধির পরীক্ষা। জামায়াত দেখাতে চেয়েছে তারা সংসদে কোনো ওয়াকওভার দেবে না, আর বিএনপি প্রমাণ করেছে সংসদের 2/3 আসনের চাবিকাঠি কতটা শক্তভাবে তাদের মুঠোয়। এই রাজকীয় চেয়ারে বসার মূল্য মির্জা ফখরুলকে বেশ চড়াভাবেই দিতে হয়েছে। যেমন রাষ্ট্রপতি হতে গেলে তাকে সম্পূর্ণ অরাজনৈতিক হতে হবে, তাই গতকাল রাতেই তাকে দল থেকে পদত্যাগ করতে হয়েছে। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীও ছিলেন। রাষ্ট্রপতি পদে সই করার সাথে সাথে তার সেই মন্ত্রিত্ব এবং সংসদ সদস্যের পদটি এখন পুরোপুরি শূন্য।
মন্ত্রিসভার ভেতরের সূত্রগুলো বলছে, মির্জা ফখরুলের এই বঙ্গভবন যাত্রার পর বিএনপিতে এখন বিশাল এক অভিভাবকত্বের সংকট তৈরি হয়েছে। দীর্ঘ 16 বছর যিনি সব ঝড় তুফান থেকে দলকে আগলে রেখেছিলেন, তার বিকল্প কে হবেন তা নিয়ে পর্দার আড়ালে এখন তীব্র স্নায়ুযুদ্ধ চলছে। তবে সরকারের সিনিয়র মন্ত্রীরা বলছেন, মির্জা ফখরুলের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় এবং মার্জিত মানুষকে দেশের অভিভাবক হিসেবে পাওয়া এই সংকটকালীন সময়ে পুরো রাষ্ট্রের জন্য এক বিরাট স্বস্তির দেয়াল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মির্জা ফখরুল ছিলেন দেশের সবচেয়ে বেশি রাজনৈতিক মামলার মুখোমুখি হওয়া এক নিঃসঙ্গ নাবিক। তার বিরুদ্ধে 111টিরও বেশি মামলা ছিল, কারাবরণ করেছেন 11 বার। দলের কঠিন সময়ে যখন মূল নেতৃত্ব অন্তরালে, তখন এক অসীম ধৈর্যের সাথে তিনি দলকে টিকিয়ে রেখেছিলেন। আজকের এই রাষ্ট্রপতি পদটি মূলত তাঁর সেই দীর্ঘ সততা আর আনুগত্যের এক রাজকীয় স্বীকৃতি। অন্যদিকে আমাদের সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা মূলত আনুষ্ঠানিক হলেও সংকটকালীন মুহূর্তে এই পদের একটি সই বদলে দিতে পারে পুরো দেশের ভাগ্য। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, আগামী দিনে জামায়াত এবং অন্যান্য বিরোধী দলগুলোর সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা মির্জা ফখরুলের জন্য এক বিরাট পরীক্ষা হতে পারে। যিনি সারা জীবন একটি নির্দিষ্ট প্রতীকের হয়ে রাজপথে স্লোগান দিয়েছেন, তিনি কি পারবেন দলমতের ঊর্ধ্বে উঠে পুরো দেশের 16 কোটি মানুষের প্রকৃত এবং নিরপেক্ষ অভিভাবক হয়ে উঠতে? একজন সাধারণ কলেজের শিক্ষক থেকে শুরু করে রাজপথের লড়াকু নেতা, আর সবশেষে দেশের প্রথম নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জীবনচিত্র আমাদের দেখায় যে চরম ঝড় তুফানের মধ্য দিয়েও রাজনীতিতেও সততা আর ভদ্রতা দিয়ে পৌঁছানো যায় একদম শীর্ষে। যিনি এতদিন নিজের দলের কর্মীদের কষ্টের জন্য চোখের পানি ফেলেছেন, তিনি কি পারবেন পুরো দেশের সব মানুষের চোখের পানি মোছাতে? আগামী দিনগুলো কিভাবে এই নতুন অধ্যায়কে বরণ করে নেবে তা হয়তো সময় বলবে। ভিপিনুর কট খাওয়ার পরে এবার ফেসে গেছেন। দর্শক, জল্পনা কল্পনা সত্য হচ্ছে। ভিপিনুরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপিনুরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে যেসব মন্ত্রীর চাকরি চলে যেতে পারে, কমপক্ষে 5 জন মন্ত্রী তারেক রহমান ব্ল্যাকলিস্টে আছেন প্রধানমন্ত্রীকে ঘিরে, এই 180 দিনের পারফরমেন্সকে ঘিরে। সেই 5 জনের মধ্যে ভিপিনুর একজন। স্বাভাবিকভাবে দুর্বল পারফরমেন্সের কারণে 5 জনকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এটা যে হবেই তা না, তবে চিন্তা ভাবনা আছে এবং কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন ধাপে ধাপে। এখন কাউকে কাউকে হয়তো বা এই মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সাথে সাথে কাউকে হয়তো বাদ দিবেন, আবার কাউকে হয়তো আরো কয়েক মাস সময় দিবেন। তবে এখানে একটা বিষয় দেখেন, একদম জনগণের সরাসরি দাবির কাছে যদি মাথা নত করে, তখন সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটে। এ কারণে সাথে সাথে ওই কাজটা করা হয় না, একটু পরে করা হয়। যেমন শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক, তিনি যা করেছেন এটা যে তারেক সরকারের মান সম্মান নষ্ট করছে, ডুবাচ্ছে, এক মহা দুর্নীতির একটা বন্দোবস্ত করছেন। তার পারফরমেন্স অত্যন্ত দুর্বল শিক্ষামন্ত্রী, এটা তারেক রহমান দেখেছেন। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে একবার শিক্ষার্থীরা জোরালো আন্দোলন করেছে, কিন্তু ওই আন্দোলনের ফলেই যদি শিক্ষামন্ত্রীকে তারেক রহমান সরিয়ে দিতেন, তাহলে বিষয়টা এরকম আসতো যে এই সরকার ধৈর্য সরকার, কেউ রাস্তায় নেমে দাবি করলেই মন্ত্রী নাই হয়ে যায়। তাহলে সকাল সন্ধ্যা রাস্তায় নামার একটা ট্রেন চালু হতে পারে, যার ফলে ওই সময় দাঁতে কামড় দিয়ে সহ্য করেছেন যে না মিলন তোমাকে সরাবো, কিন্তু এখন না, সময় আসুক তোমাকে ঠিকই সরাবো, তুমি আমার ক্ষতি করছো। এই জন্য যেসব মন্ত্রীদেরকে সরানো হবে তার মধ্যে এহসানুল হক মিলনের নাম একদম প্রথম। তো দর্শক, আবার আরেক এমপি কট খেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ সাহেব, হোস্টেল ভিডিও। তখন আমরা দাবি করেছিলাম যে তাকে সরান। এখন তাকে যদি আমাদের এই দাবির প্রকৃতির সাথে সাথে সরাতেন, তাহলে এরকম ভিডিও যার বের হবে তাকেই সরাতে হবে। এখন তাকেও সরাবেন, ওই লোককেও রাখবেন না, উনিও ব্ল্যাকলিস্টে আছেন ফরহাদ সাহেব। কিন্তু ওই যে তারেক রহমান নিজের একটা উপযুক্ত সময় সরাবেন, কিন্তু পদত্যাগের ফরমান জারি হয়ে গেছে বা মন্ত্রী পরিষদ থেকে অবসরণের ফরমান অলরেডি জারি হয়ে গেছে। দর্শক, ভিপিনুরের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম। ভিপিনুরকে মন্ত্রিত্ব হারাতে হবে। বিশেষ করে সাংবাদিক ইলিয়াস তার বিরুদ্ধে যে যুগান্তকারী অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে, যে প্রমাণ দিয়েছেন, একটু ফলাফলটা দেখেন তো। তার বিরুদ্ধে দুর্নীতি, আওয়ামী লীগকে পুনর্বাসন, মাদক ব্যবসা এবং প্রবাসীদের নিয়ে ব্যবসা, তার ক্ষমতার অপব্যবহার, সব অভিযোগ একদম হাতে কলমে প্রমাণ করেছে। এর বিরুদ্ধে ভিপিনুর কি কোনো জবাব দিতে পেরেছে? ভিপিনুরের লোকজন কোনো জবাব দিচ্ছে? আমির হামজার সাথে মারামারির সময় ওইটা নিয়ে তো বড় বড় কথা বলেছিল, কিন্তু এখন বিকাশের টাকা মারা থেকে শুরু করে নানান টাকা পয়সা, মোসাদ কানেকশন, র কানেকশন, নানান কিছু নিয়ে যেসব প্রমাণ সাংবাদিক ইলিয়াস দিয়েছে, এবং এই এক নারী ডলি গণঅধিকার, এখন ডলির বিষয়ে যা বলেছে এটা গণঅধিকার পরিষদেরই নেতাদের ভাষ্য অনুযায়ী বলেছে। এটা ইলিয়াস তো আর আন্দাজে বলেন নাই, আবার কোনো প্রমাণও দিতে পারেন নাই। বাট এটা, এই অভিযোগটা ডলিকে নিয়ে ভিপিনুরের বিরুদ্ধে যে কেলেঙ্কারির অভিযোগ, এই অভিযোগটা কিন্তু গণঅধিকার পরিষদেরই চট্টগ্রাম অঞ্চলের নেতাদের। তারা বলেছে বিকাশের টাকা মেরে খাওয়ার অভিযোগ তার, রাশেদের। এখন হয়তো বা রাশেদ মিলে গিয়েছে, ফারুকের অভিযোগ ছিল।
বিকাশের টাকা মারার অভিযোগ ছিল হাসান আল মামুনের, এখন না তারা একসাথে মিলে গেছে। কিন্তু রেজা কিবরিয়া থেকে শুরু করে আরো অনেক প্রবাসী অধিকার পরিষদের যারা যারা নূরের সাথে ছিল কেউ নাই। তো এখন দেখেন এই যে ভিপি নূরের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস যে প্রমাণগুলো দিলেন, এগুলোর পাল্টা কোনো জবাব ভিপি নূরের পক্ষ থেকে দেওয়া হয়েছে? একজন মন্ত্রী, একজন এমপি, তার বিরুদ্ধে যখন ভয়াবহ দুর্নীতির অভিযোগ আছে, তার উচিত সংবাদ সম্মেলন করে এগুলো ব্যাখ্যা দেয়া, পয়েন্ট টু পয়েন্ট, যে না আমি এটা করিনি, এটা এইভাবে বানাও, এইভাবে এটা বানাও। অতীতে এরকম হয়েছে, এই ইলিয়াসের ভিডিওর প্রেক্ষিতে সংবাদ সম্মেলন বা নানান বক্তব্য দেয়া এগুলো হয়েছে, পিনাকির ভিডিওর প্রেক্ষিতে হয়েছে। যেমন মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মির্জা আব্বাস সংবাদ সম্মেলন করে কথা বলেছে, সংবাদ সম্মেলনে বা নানান অনুষ্ঠানে তার জবাব দেওয়ার চেষ্টা করেছেন। এখন ভিপি নূর কোনো জবাব দিতে পারছেন না, দেওয়ার সম্ভাবনা নয়। তিনি একবারও বলেননি যে আমি এর জবাব দেবো, এগুলো সব মিথ্যা। আবার এআই দিয়ে বানানো, এখন এআই দিয়ে বানানো তাও বলার সুযোগ নেই। ভেবেছিলেন যে 18+ কন্টেন্ট পাবলিশ করা হবে, না তা না, দলির সাথে কিছু থেকে থাকলে ওগুলো না। তো দর্শক, এখন তারেক রহমান সরকার এমনিতেই একটা ঝুঁকির মধ্যে আছেন, বা তারেক রহমানের বিরুদ্ধে অতীতে ভয়াবহ অভিযোগ। এ কারণে বিএনপির একটা প্ল্যান হচ্ছে বা মানহাজ হচ্ছে যে তুমি দুর্নীতি করো, যতদিন গোপন রেখে করতে পারো করো, কিন্তু ধরা পড়বা, তোমাকে আমরা বাঁচাতে পারবো না। এখন এই 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে ভিপি নূর যেভাবে ধরা পড়েছেন, তাতে তাকে তারেক রহমান বেশি দিন রাখতে পারবেন না। এই ভিপি নূর, রাশেদ, এদেরকে তারেক রহমান কেন কাছে রাখছেন? কারণ এদের তো ভোট নাই, সক্ষমতা নাই, তারপরে তাদেরকে বড় বড় পদ দিয়ে কাছে রাখছেন কিছু গালাগালি করানোর জন্য। কিন্তু এই গালাগালি করাতে যে দুর্নীতির অভিযোগে ফেসে গেছেন, এই জায়গায় তারেক রহমানের কিছু করা থাকবে না। তারেক রহমান নিজে বাঁচতে হলে, তার ইমেজ রক্ষা করতে হলে ভিপি নূরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। আবার বিএনপির একটা গ্রুপ, এখানে ইলিয়াসের প্রেজেন্টেশনটা দেখেন, ইলিয়াসের এই রিপোর্ট তৈরিতে আমি একটা গোপন কথা বলে দিই, ইলিয়াসের এই অনুসন্ধানী প্রতিবেদনে বিএনপির শক্তিশালী গ্রুপ সহায়তা করেছে, তথ্য দিয়ে নানানভাবে। কারণ বিএনপির অনেকে ভিপি নূরের মাধ্যমে জুলুমের শিকার হয়েছে, বিশেষ করে গলাচিপা 10 মিনায় বিএনপির লোকজনকে তিনি গোনেন না। হাসান আল মামুনের মতো একজন তেগিনে তার ক্যারিয়ার শেষ, তার লোকজনের উপর বিভিন্ন জায়গায় হামলাও করা হচ্ছে। তো দর্শক, এই জন্য বিএনপির একটা শক্তিশালী অংশ, তারা ভিপি নূরকে সহ্য করতে পারে না, তারাই ভিপি নূরকে তারেক রহমান থেকে দূরে সরাবে। এই টাইপেরই কেউ না কেউ আমাদেরকে বলেছে, একদম উচ্চ পর্যায়ে যারা তারেক রহমান আশেপাশে থাকেন, যে না একটা পর্যায়ে ভিপি নূরকে মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, প্রধানমন্ত্রী কঠিন পদক্ষেপ নিতে পারেন। তো এটা নিয়ে জামাত, এনসিপির ছেলে তেমন কিছু বলছে না। এখানে ইলিয়াস সাহেবের একটা বিষয় আছে, যে সাংবাদিক ইলিয়াস অত্যন্ত দক্ষ এবং একজন অভিজ্ঞ সাংবাদিক, তার যে লিঙ্ক এবং তিনি যা পারেন, তার যে ক্যাপাসিটি, এটা অনেক গভীর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অতি গালাগালি বা নানান কারণে, বা ইলিয়াস সাহেব সবার বিরুদ্ধেই বলেন, ফ্রাঙ্কলি স্পিকিং পারসন, জামাতের বিরুদ্ধে বলতেও দ্বিধাবোধ করেন না, এনসিপির বিরুদ্ধে বলেন, যার ফলে ইলিয়াসের দেওয়া তথ্য নিয়ে জামাত এনসিপি রাজনীতি করতে ভয় পায়। ইলিয়াস যদি জামাত এনসিপি বলায় একটু স্ট্রিক্ট থাকতেন, তাহলে তারা তার তথ্যকে অথেন্টিক ধরে এটা নিয়ে ভিপি নূরকে এখানে খেয়ে দেওয়ার চেষ্টা করত। কিন্তু যেহেতু ইলিয়াসকে নিয়ে জামাতও ভয় আছে যে জামাতের কার বিরুদ্ধে আবার কি ফাঁস করে দেয়, এনসিপির অনেকের সাথে শত্রুতা আছে, এই কারণে ইলিয়াসের প্রাপ্ত তথ্যের আলোকে জামাত এনসিপি তেমন রাজনীতি করছে না। করুক আর না করুক, জাস্ট যতটুকু হয়েছে মানুষ তো বিশ্বাস করেছে। এই জায়গায় এই অভিযোগেই নানান গোষ্ঠী এমনি ভিপি নূরের বিরুদ্ধে আছে, তারা প্রধানমন্ত্রীর মাধ্যমে ভিপি নূরের পদ খেয়ে দেবে। ভিপি নূরের জন্য হতাশা। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।